ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, আর পাশে আমরা একটা ট্যাব ওপেন করে রেখেছি ব্রাউজারের। আর আমাদের ওয়েবসাইটটা রান করছে ব্রাউজারে। তো আজকে আমরা প্রথমে দেখবো যে লাস্ট ক্লাসে আমরা ইমেলস এগুলা দেখছিলাম। স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করলে ও ভালো হতো। সরি সরি সরি, স্ক্রিন শেয়ার করতে হবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন সবার? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো আজকে আমরা মানে লাস্ট ক্লাসে আমরা ইফ এলস নেস্টেড ইফ এলস এগুলো দেখছিলাম। তারপর আজকে যদি দেখবো আমরা সুইচ, প্রথমে দেখবো সুইচ স্টেটমেন্ট স্টেটমেন্ট তো সুইচ স্টেটমেন্ট দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অ্যাকশন সম্পাদন করতে ব্যবহৃত করতে পারি। মানে যদি আমরা ইফ এলস ইউজ করে সেম কাজ করা যায়, বাট সুইচের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ভ্যালুর উপরেই বিভিন্ন প্রকার ডিসিশন নিতে পারি। তো সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমরা যদি আগে দেখি। সিনট্যাক্স সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটার জন্য প্রথমে লিখবো আমরা সুইচ সুইচ তারপর হবে একটা এক্সপ্রেশন, মানে একটা ভেরিয়েবল যেটার উপরে আমরা বিভিন্ন ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিব আর কি। তো তারপরে লিখবো কেস কেস মনে করলাম এক্স কেস, কোন একটা কেস হবে। এই যদি এক্সপ্রেশনটা এই এক্স হয়, তাহলে আমরা এখানে যে কোড থাকবে, কোড এখানে যে কোডটা থাকবে এটা আর কি রান হবে। তারপর আমরা লিখবো ব্রেক ব্রেক স্টেটমেন্ট, আমরা বলছিলাম ব্রেক আর কন্টিনিউ। তো এখানে তারপর হবে ব্রেক, মানে এই কেসটা এক্সপ্রেশনটা যদি এক্স হয় তাহলে এই কোডটা রান করবে, রান করে সুইচ স্টেটমেন্টটা ব্রেক হয়ে যাবে। তারপর আমরা আরেকটা কেস দিতে পারি, কেস ওয়াই। তারপর এর যে মানে এই কেস ওয়াই হলে কি করতে হবে এটা আমরা এখানে কোড ব্লকে লিখে দেব। তারপর এটা ব্রেক ব্রেক করে দিলাম। এভাবে আমরা মাল্টিপল কেস রাখতে পারি, শুধুমাত্র একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে মাল্টিপল কেস রাখতে পারি, এবং যেই কেসের সাথে ম্যাচ করবে এক্সপ্রেশনটা ওই কেসের ভেতর যে কোড থাকবে ওই কোডটা শুধু রান করবে। তারপর ওই কোড রান করার পর ব্রেক হয়ে যাবে, মানে সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। তো এই জন্য একটা ডিফল্ট একটা স্টেটমেন্ট ডিফল্ট একটা স্টেটমেন্ট দিতে হয় সুইচের ক্ষেত্রে। এই ডিফল্ট মানে যদি এই প্রত্যেকটা কেস যদি ম্যাচ না করে, বাই ডিফল্ট একটা কেস মানে এই ডিফল্ট কেসটা রান করবে আর কি। এখানে আমরা যে কোনো কোড লিখতে পারি ডিফল্ট একটা কেস আর রিটার্ন করার জন্য। তো এটার একটা যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বেটার হবে। তো ধরি আমরা একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম সুপার হিরো সুপার হিরো এবং এটারে জাস্ট একটা স্ট্রিং স্ট্রিং ভ্যালু রাখলাম। তারপর আমরা সুইচ লিখলাম, সুইচ এর ভিতরে পাস করলাম সুপার হিরো। তারপর ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর ফার্স্ট কেস দিব যে আমরা চেক করলাম যে সুপার হিরোটা কি ব্যাটম্যান কিনা, ব্যাটম্যান। তারপর আমরা এই কোলন দিব, তারপর কনসোল লক করব যদি এই সুপার হিরো এক্সপ্রেশনটা যদি ব্যাটম্যান হয় তাহলে আমরা কনসোল লক করব যে ব্রুস ওয়েন ইজ ব্যাটম্যান। তারপর আমরা ব্রেক করব, ব্রেক করে দিব। এখানে ব্রেক করা ইম্পর্ট্যান্ট, এটা কেন এটা দেখাচ্ছি কোড কমপ্লিট করার পর। তো তারপর আমরা সেকেন্ড কেস দেই সুপারম্যান
সুপারম্যান, তারপর এখানে কোড কপি করি, এই যে কনসোল ব্রেক কপি করলাম, এখানে ব্রুস ওয়েনের জায়গায় আমরা লিখলাম ক্লার্ক কেন্ট ইজ সুপারম্যান। তারপর মনে করেন যে এবার এই দুইটা যদি কেস নামে ছাড়া অথবা আরেকটা দিতে পারি, আমি এখানে আরেকটা দিতে পারি যে ফ্ল্যাশের ক্ষেত্রে 3 নম্বর কেস ফ্ল্যাশ। ফ্ল্যাশ এই সুপার হিরো ইয়া এক্সপ্রেশনটা যদি ফ্ল্যাশ হয় তাহলে কনসোল লক করবে, বেরিয়ে এলেন ইজ ফ্ল্যাশ, তারপর ব্রেক করবে। তো এই সবগুলা কেস যদি না ম্যাচ করে একটা ডিফল্ট কেস আমরা দিতে পারি, এটা হবে লক করবে কনসোলে, জানি না ডিফল্ট কেসটা হবে জানি না, দিয়ে দিলাম আর কি, যে কোনো এখানে অন্য কোনো কিছু দিবেন, জাস্ট ইউজারকে ইনফর্ম করা দেওয়া আর কি। তো প্রথমে আমরা এখানে মনে করেন যে যদি এটা সেভ করি, তারপর রান করলে এই যে দেখতে পাচ্ছেন কনসোলে জানি না প্রিন্ট হয়েছে, কারণ এখানে বাকি কোনো কেসের সাথেই ম্যাচ করতেছে না। তো এবার প্রথম আমরা যদি দিই ব্যাটম্যান দিয়ে সেভ করি, সুপার হিরো ব্যাটম্যান, এই কনসোলে আমরা যদি চেক করি, এই যে ব্রুস ওয়েন ইজ ব্যাটম্যান এটা লগ হয়েছে। তারপর ব্যাটম্যান এখানে যদি পাস করি সুপারম্যান, তারপর সেভ করি, তারপরে যে দেখতে পাচ্ছি ক্লার্ক কেন্ট ইজ সুপারম্যান। তো এরকম আবার ফ্ল্যাশ দিলে তখন আসতো যে বেরিয়ালিন ইজ ফ্ল্যাশ। তো এইটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা জাস্ট একবার এই সুইচ এক্সপ্রেশনটা এক্সপ্রেশন আচ্ছা নাইম, রেকর্ডিং হচ্ছে তো, তাই না? জি জি, ওকে, ঠিক আছে। আচ্ছা এই সুইচ এক্সপ্রেশনটা একবার ইভালুয়েট হবে, ইভালুয়েটেড ওয়ান্স, শুধু একবার ইভালুয়েট হবে, মানে আমরা যে কোডটা লিখলাম এটা একবারই রান হচ্ছে। এই তারপর আমরা যে সুপার হিরো যে ভেরিয়েবলটা পাস করলাম, এখানে যে এক্সপ্রেশনটা পাস করলাম, এটা প্রত্যেকটা কেসের সাথে কম্পেয়ার করবে। প্রথম এই যে ফার্স্ট কেসের সাথে কম্পেয়ার করবে, তারপর এটা না ম্যাচ করলে সেকেন্ড, থার্ড, এভাবে সবগুলোর সাথে কম্পেয়ার করবে। তারপর যদি না হয় কোনো কেসের সাথে যদি না ম্যাচ করে, তাহলে ডিফল্ট কেসটাকে সে রান করবে আর কি। তো এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো ইফ এলস এর বদলে আমরা মানে যদি এরকম হয় যে শুধুমাত্র একটা ভেরিয়েবলের উপরে আমরা মানে বিভিন্ন মাল্টিপল ডিসিশন নিতে চাচ্ছি, তখন ইফ এলস ইউজ না করে, নেস্টেড ইফ এলস আর কি ইউজ না করে আমরা এই সুইচ স্টেটমেন্টটা ইউজ করতে পারি। এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো সবাই বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তারপর আচ্ছা, এটা হলো সুইচ স্টেটমেন্ট গেল। এখন আমরা দেখি যে অবজেক্ট, এরপর আসবো একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আমরা জানবো। এটা প্রথমে অবজেক্ট আসলে কি? অবজেক্ট রিয়েল লাইফ অবজেক্টের মতোই, মানে জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট ডেটা টাইপটা আছে এটা রিয়েল লাইফ অবজেক্টের মতো। মনে করেন যে মানে বাস্তব জীবনে যেরকম যে কোনো একটা অবজেক্টের বিভিন্ন প্রপার্টি থাকে, তারপর এটা বিভিন্ন কাজ করতে পারে, তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এই অবজেক্টটা এরকম আর কি, কয়েকটা প্রপার্টি থাকবে, তার বৈশিষ্ট্য থাকবে, এবং সে কিছু কাজ করতে পারবে, কিছু ফাংশনালিটি থাকবে তার। তো এটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে মনে করেন একটা, আচ্ছা আগে দেখি যে সিনট্যাক্সটা আর কি, আগে দেখি সিনট্যাক্সটা লাস্ট ক্লাসে অবশ্য ডেটা টাইপের সময় আমরা দেখছিলাম অবজেক্টের সিনট্যাক্স, তারপর আরেকবার দেখাচ্ছি। মনে করেন একটা লেট কার লিখলাম একটা, তারপর এই যে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের মাঝে আমরা
কারের কিছু প্রপার্টি লিখলাম যে কালার রেড। তারপর একটা প্রপার্টি হতে পারে যে এইচপি হর্স পাওয়ার, দিলাম 1200 সিসি, 1200 আর কি এরকম। তারপর এগুলা মানে এভাবে এটা হচ্ছে অবজেক্ট লিটারাল সিনট্যাক্স। এই আমরা যে একটা ভেরিয়েবল লিখলাম কার এবং এতে অ্যাসাইন করলাম এরকম ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে অবজেক্ট লিটারেল, এটাকে বলে অবজেক্ট লিটারেল। অবজেক্ট আমরা আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি অবজেক্ট কনস্ট্রাক্টর ইউজ করে। তো এটা এরকম হবে অবজেক্ট কনস্ট্রাক্টর। তো লিখতে পারি লেট ইউজার ইকুয়াল টু নিউ অবজেক্ট। এভাবেও আমরা এই অবজেক্ট কনস্ট্রাক্টর ইউজ করে এই অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই অবজেক্ট লিটারাল সিনট্যাক্স ইউজ করে অবজেক্ট ডিক্লেয়ার করা হয় লিটারাল। তো এই এটার ক্ষেত্রে অবজেক্ট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আবার মানে আমরা যদি কিছু প্রপার্টি অ্যাড করতে চাই, দেখলাম যে ইউজার ডট আইডি, এটাতে আমরা অ্যাসাইন করলাম 420। তারপর ইউজার ডট নেম, এই নেম প্রপার্টি ইউজারের নেম প্রপার্টিতে দিলাম মনে করেন যে ডিপজল। তারপর ইউজার ডট ডায়ালগ দিতে পারি, মনে করেন যে আহ ভাতিজা আহ আহ, এরকম দিলাম। তো এবার যদি আমরা এই ইউজার অবজেক্টটাকে যদি আমরা প্রিন্ট করে মানে কনসোল লক করে যদি দেখি, সেভ করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট প্রিন্ট করছে, যার মধ্যে মানে তিনটা প্রপার্টি আছে আইডি, নেম এবং ডায়ালগ। তো এইভাবে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর ইউজ করেও অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, বাট এই অবজেক্ট লিটারাল ইউজ করে এই অবজেক্ট ডিক্লেয়ার করাটা হচ্ছে প্রিফারেবল ওয়ে, এটাই ইউজ করা মানে ভালো হয় আর কি, বেস্ট হয়। কারণ এভাবে আলাদা আলাদা ভাবে প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে হয়। অবজেক্ট লিটারালের ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই অবজেক্ট প্রপার্টিগুলো আমরা ডিক্লেয়ার করি। তো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি অবজেক্টের একটা বড় ধরনের একটা, যে লেট পারসন লিখলাম, যে লেট পারসন অবজেক্টের প্রপার্টি যে কোনো প্রিমিটিভ ভ্যালু যেমন নাম্বার, বুলিয়ান, তারপরে স্ট্রিং হতে পারে, আবার নন প্রিমিটিভ ভ্যালু যেমন অ্যারে, অবজেক্ট অথবা ফাংশনও একটা অবজেক্টের প্রপার্টি ভ্যালু হতে পারে। যদি এই পারসন নামে একটা অবজেক্ট নিলাম, এর আইডি আমরা দিলাম যে 110, এর আইডিটা হচ্ছে নাম্বার টাইপ। তারপর ফার্স্ট নেম লিখতে পারি, ফার্স্ট নেম, এটা মনে করেন যে দিলাম 9। তারপর লাস্ট নেম দিতে পারি ইসলাম। তারপর লিখলাম যে হবি, একটা হবি নামে প্রপার্টি লিখলাম এবং এটা হচ্ছে একটা অ্যারে। তো অ্যারেতে আবার অনেকগুলা প্রপার্টি মানে অ্যারেতে অনেকগুলো ভ্যালু আছে। প্রথমটা দিলাম স্ট্রিং আর কি, প্রোগ্রামিং, তারপর হচ্ছে ট্রাভেলিং এরকম, তারপর দিলাম এগুলো থাকলো। তারপর মনে করেন যে একটা ফাংশনও অবজেক্টের একটা প্রপার্টির ভ্যালু হতে পারে। তো শো ফুল নেম এই নামে একটা প্রপার্টি নিলাম, যেটা হবে একটা ফাংশন। আমরা এই অ্যারে আর ফাংশনগুলা মানে অ্যারে আর ফাংশন সেকশনে আরো ডিটেলস আলোচনা করব, এখানে শুধু দেখাচ্ছি। ফাংশন নিলাম, তারপর মনে করেন যে এটা রিটার্ন করবে দিস ডট
ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম। তারপর তো এখানে যে এই ফাংশনের ভিতরে আমরা যে দিস ইউজ করলাম, এখানে দিস ইউজ করলাম, দিস, এই দিসটা অবজেক্টে এই পার্সন অবজেক্টটাকে ইন্ডিকেট করবে। আমরা যদি যে কোনো একটা এই মানে অবজেক্ট ডিক্লেয়ার করি, এই অবজেক্টের মাঝে অবজেক্টের প্রপার্টিগুলারে অ্যাক্সেস করার জন্য এই দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এই দিস কিওয়ার্ডটা এই পার্সনটাকে ইন্ডিকেট করবে। তো আমরা যদি এখানে আরেকটা মনে করেন যে আরেকটা নিলাম, আমরা দিসটা কি যদি কনসোলে দেখতে চাই, শো দিস যদি দেখতে চাই, আরেকটা মনে করেন যে অথবা কনসোল করি, কনসোল ডট লগ দিস দেখবো। এই জন্য সরি, আর কমা, এই যদি পার্সনে মানে যে কোনো অবজেক্টের প্রপার্টিগুলোর মাঝে কমা দিতে হবে, এটা মাস্ট, না হয় এরর দেখাবে আর কি, সিনট্যাক্স এরর দেখাবে। তো এবার যদি আমরা এই চেক করি কনসোল সরি কনসোল ডট লগ শো দিস, এটাকে সেভ করি। সরি, এটা পার্সন ডট শো দিস হবে, পার্সন ডট শো দিস। এবার আচ্ছা আচ্ছা, এটা তো এটাও একটা ফাংশনে, সরি, এটা আসলে ফাংশনে কল করতে হবে। এটা এখানে যে উইন্ডো অবজেক্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে মানে গ্লোবাল দিস আর কি, গ্লোবাল যে অবজেক্ট আছে উইন্ডো অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের গ্লোবাল একটা অবজেক্ট থাকে, সেটা উইন্ডো অবজেক্ট অথবা ডকুমেন্ট। তো এটা দেখাচ্ছে আর কি, এখানে ভুল হয়েছে, আমরা ফাংশনের ভিতরে এটা কল করতে হবে। কনসোল ডট লগ রিটার্ন, রিটার্ন করব, রিটার্ন দিস। আচ্ছা, এটা এবার যদি এই যদি আমরা অবজেক্টে কোনো ফাংশন, অবজেক্টের কোনো প্রপার্টিতে ফাংশন রাখি, ওইটা আমাদের এভাবে কল করতে হবে আর কি। এভাবে ফাংশন পড়ার সময় আমরা ডিটেলস পড়বো, শো করি এবার। এই যে দেখতে পাচ্ছেন শো দিস, এই অবজেক্টটাই রিটার্ন করছে। এখানে আমরা যে শো দিসতে একটা ফাংশন নিলাম এবং রিটার্ন করলাম দিস, এই দেখেন যে আমরা এই পুরো অবজেক্টটাকেই রিটার্ন করতেছি। তো দিস একটা অবজেক্টকেই মানে যে অবজেক্ট ইউজ হয় ওই অবজেক্টটাকে মানে ইয়ে করে আর কি, দিস কিওয়ার্ডটা। তো আমরা এবার যদি অন্যান্য প্রপার্টিগুলো চেক করি, হবি, HOPPY হবি, তাহলে এই যে অ্যারে প্রোগ্রামিং গ্রামিং, এই অ্যারেটা ইয়ে করতেছে, রিটার্ন করতেছে। তো এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা ফর লুপ ইউজ করলে এই অবজেক্টটাকে ট্রাভার্স করতে পারি, মানে অবজেক্টের ভ্যালুগুলোকে একটা একটা করে প্রিন্ট করতে পারি। তো এই জন্য আমরা যদি দেখি ফর লুপ নিলাম, ফর, এখন আমরা এই অবজেক্টের ক্ষেত্রে একটা স্পেশাল লুপ আছে ফর ইন, এক্ষেত্রে এটার সিনট্যাক্স দাঁড়ান কমেন্ট করি, ফর ইন লুপ। তো অবজেক্টের প্রপার্টিগুলারে আমরা মানে ট্রাভার্স করার জন্য ফর দেখো তো কি ইন অবজেক্ট, এটা সিনট্যাক্সটা লিখতেছে আর কি। তারপর আমরা এখানে যে কোড রান করাতে চাই ওটা লিখলে আমরা এই কি এর মাঝে অবজেক্টের কিগুলাকে পাবো। তো এটা যদি আমরা পার্সন অবজেক্টে ইউজ করি, ফর কি ইন পার্সন, এবং এর ভিতরে যদি আমরা লক করি,
কি এবার যদি আমরা সেভ করি তাহলে এই যে আমরা পার্সন অবজেক্টের সবগুলা যে প্রপার্টি আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম হবি ফুল নেম সদিস এগুলা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা ফর ইন এই লুপ ইউজ করে আমরা পার্সনের মানে যে কোনো একটা অবজেক্টের কিগুলাকে অ্যাক্সেস করতে পারি তো এবার আমরা যদি চাইতাম যে এই ভ্যালুগুলাকে যদি আমরা দেখতে চাই তো এক্ষেত্রে আমরা এখানে লগের ভিতরে লিখতাম পার্সন আচ্ছা আগে একটা উদাহরণ দিয়ে নেই যে আমরা যে এখানে পার্সন অবজেক্টটা নিছি এর যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেস অবজেক্ট প্রপার্টি প্রপার্টিজ তো এটার জন্য দুইটা পদ্ধতি আছে যে একটা হচ্ছে ডট নোটেশন মনে করেন যে পার্সন এভাবে ডট দেওয়ার পর যদি আমি লিখি যে আইডি তাহলে পার্সনের আইডিটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো আমরা যদি কনসোল লক করি যে দেখেন পার্সন ডট এই লাস্ট নেম এটা যদি দেখি তাহলে এই যে দেখলাম ইসলাম তারপর যদি আইডি লিখি এটা হচ্ছে ডট নোটেশন আইডি লিখি এই যে 100 রিটার্ন করছে তো আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে যে ব্র্যাকেট নোটেশন কনসোল লক করলাম পার্সন এভাবে পার্সন দেওয়ার পর এই ব্র্যাকেট দিলাম এই ব্র্যাকেটের মাঝে যেই আমরা প্রপার্টিটা মানে যে কি প্রপার্টিটা লিখবো ওইটা রিটার্ন করবে তো এর মাঝে মনে করেন যে লিখলাম আইডি তারপর এই যে স্ট্রিং 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 ইউজ করতে হবে আর কি যেহেতু স্ট্রিং আইডি ফার্স্ট নেমগুলো স্ট্রিং এক্ষেত্রে ব্র্যাকেট নোটেশনের ক্ষেত্রে স্ট্রিং ইউজ করতে হবে এবার যদি সেভ করি এই যে এক্ষেত্রেও 110 এই যে রিটার্ন করছে পার্সন ডট আইডি তো এক্ষেত্রে নর্মালি মানে বেশিরভাগ ক্ষেত্রে ডট নোটেশন ইউজ করেই আমরা অ্যাক্সেস করতে পারবো পার্সোনাল প্রপার্টিগুলোর ক্ষেত্রে তবে যদি আমরা এমন কোনো প্রপার্টি নাম লিখি যেটা স্পেস আছে মনে করেন যে লিখলাম লার্নিং নাও এরকম একটা প্রপার্টি নিলাম এর মধ্যে লিখলাম যে রিয়েক্ট তো এখানে এই যে দেখেন এরর দেখাচ্ছে আমরা স্পেস ইউজ করছি তো এগুলার ক্ষেত্রে এই প্রপার্টিগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে এরকম ডাবল কোটের মাঝে রাখতে হবে এরকম স্পেসওয়ালা যেসব প্রপার্টি আছে এগুলা ডাবল কোটের মাঝে রাখতে হবে তো এগুলা অ্যাক্সেস করতে হলে আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারবো না এটা এরর দেখাবে যদি আমি দিয়ে লার্নিং নাও লিখি লার্নিং নাও এটা এরর দেখাবে এই যে এরর দেখাচ্ছে এই যে মানে যদি সেভ করি দেখবেন যে এরর দেখাবে যে আনকট সিনট্যাক্স এরর তো এটা আমরা এই ক্ষেত্রে এখানে যদি এই ব্র্যাকেট নোটেশন ইউজ করে অ্যাক্সেস করি লার্নিং নাও এই ব্র্যাকেট নোটেশন দিলাম এর মধ্যে স্ট্রিং প্রপার্টিটা স্ট্রিং এর মাঝে রেখে পাস করলাম এবার যদি সেভ করি এই যে এবার রিটার্ন করছে রিয়াক্ট তো যদি আমরা সামারি করি অবজেক্টের ক্ষেত্রে এই অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করা হয় দুভাবে একটা হচ্ছে ডট নোটেশন যদি কোনো স্পেস না থাকে প্রপার্টিগুলোর মাঝে তখন তা আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারবো আর যদি স্পেস থাকে তখন আমরা এগুলা এই ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে আমরা প্রপার্টির ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো আবার অবজেক্ট অ্যারে হিসেবেও তার ভ্যালু নিতে পারে মানে যে অবজেক্টের প্রপার্টিগুলো অ্যারেও হতে পারে তারপর ফাংশনও হতে পারে তারপর প্রিমিটিভ ডেটা টাইপ যেমন নাম্বার স্ট্রিং বুলিয়ান এরকম হতে পারে তো এটা হচ্ছে অবজেক্ট আর কি আর অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করা আমরা দেখলাম এখানে তো এই আরেকটা বিষয় যে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ফর এখানে আমরা যদি ভ্যালুগুলা আউটপুট দেখতে চাই মানে লকে ভ্যালুগুলা দেখতে চাই পার্সন এই ব্র্যাকেট নোটেশন ইউজ করলাম তারপর কিটা পাস করলাম
এবার যদি আমরা সেভ করি তাহলে পার্সন অবজেক্টের সব ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। এই যে আইডিটা, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখানে দেখাচ্ছে যে হবি, তারপর এখানে এই শো ফুল নেম এই ফাংশনটা, তারপর হচ্ছে শো দিস এই ফাংশনটা, লাস্টে এই যে ওয়ার্কিং নাও এই এই প্রপার্টিটা। তো এভাবে আমরা ফর ইন লুপ ইউজ করে যে কোনো একটা অবজেক্টের ভ্যালুগুলোকে আমরা মানে ট্রাভার্স করতে পারি আর কি, ইটারেট করতে পারি। তো এটা হচ্ছে অবজেক্ট। সবাই বুঝতে পারছেন? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তো আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। ক্লাস নেওয়ার সময় আমরা সবাই একটু রেসপন্স করার চেষ্টা করব, তাহলে যিনি ক্লাস নিচ্ছেন তার কমফোর্ট ফিল হয় যে তার ক্লাসটা আসলে সবাই বুঝতে পারতেছি আমরা। কাইন্ডলি একটু সবাই একটু রেসপন্স করবো যতটুকু পারি। আচ্ছা, তো এই অবজেক্ট পড়ার সময় আমরা বলছিলাম যে নাম্বার, তারপর স্ট্রিং, তারপর বুলিয়ান, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। আবার পার্সন, যে অবজেক্ট, অবজেক্ট অ্যারে, এগুলো হচ্ছে নন প্রিমিটিভ বা ডাইনামিক রেফারেন্স টাইপ। তো এগুলো বলতে আসলে কি বোঝায় এটা একটু দেখে নেই, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নন প্রিমিটিভ ডেটা টাইপ, ডেটা টাইপ। তো মনে করেন যে আমরা যদি একটা ভেরিয়েবল নিলাম যে নাম, এটাতে মনে করেন নাম্বার রাখলাম 1 2 3। তো এই নাম ভেরিয়েবলটা আমরা যদি আরেকটা ভেরিয়েবল যেমন xyz, এটাতে আমরা যদি রাখি যে নাম xyz ইকুয়াল টু নাম, এবার যদি আমরা কনসোল লগ করি, লগ নাম আর সরি xyz, কনসোল ডট হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসোল ডট, আচ্ছা হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি 1 2 3 1 2 3। এখন আমরা নামের ভ্যালুটা xyz এ রাখছি। এবার xyz এর যদি ভ্যালু আমরা চেঞ্জ করি, যেমন xyz এ 1 2 3 দেখাচ্ছে, xyz এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করে 4 5 6 রাখি, এবার সেভ করে যদি আমরা দেখি যে নামের ভ্যালু 1 2 3 রয়েছে, বাট xyz এর ভ্যালু চেঞ্জ হয়ে 4 5 6 হয়ে গেছে। তো এই XYZ এর ভ্যালু চেঞ্জ করার পরও নামের উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। কারণ হচ্ছে এই নাম্বার ডেটা টাইপগুলো এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। মানে এখানে আমরা আরেকবার যখন ডিক্লেয়ার করি তখন মেমোরিতে আলাদা একটা লোকেশন তৈরি হয় XYZ এর নামে, ওইখানে এই মানে ডেটাটা সেভ হয় আর কি। কিন্তু অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ। আচ্ছা, এটা হলো প্রিমিটিভ। অবজেক্ট হচ্ছে নন প্রিমিটিভ। অবজেক্টের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিলে আমরা বুঝবো কেন নন প্রিমিটিভ, অথবা রেফারেন্স টাইপ বলে আর কি, প্রিমিটিভ অর রেফারেন্স, রেফারেন্স টাইপ। তো আমরা যে একটা অবজেক্ট লিখলাম যে কি লিখবো, পার্সন লিখবো, পার্সন 1 লিখলাম। তো আইডি দিলাম, মনে করেন যে একটা আইডি দিলাম, তারপর নেম দিলাম, সাবধান। আচ্ছা, এবার যদি আমরা এই সেম ভাবে আরেকটা ভেরিয়েবল নিলাম যে পার্সন 2, এটাতে যদি আমরা পার্সন 1 সেভ করি, পার্সন 1 কে রাখি, যে পার্সন 1 কে পার্সন 2 তে রাখলাম। এবার যদি আমরা লগ করি পার্সন 1 কমা পার্সন 2, তো আমরা ব্রাউজারে দেখতে পাবো যে সেম অবজেক্টটাই দেখাচ্ছে। কিন্তু এবার যদি আমরা এই আগের এক্সাম্পলের মতো পার্সন 2 তে পার্সন 2 ডট আইডি, এটা যদি আমরা চেঞ্জ করে 45 লিখি এবং কনসোলে যদি এবার চেক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে
আমাদের পার্সন 1 এর আইডি এই 34 ছিল, বাট এই যে পার্সন 2 এর আইডি 45 চেঞ্জ করায় পার্সন 1 এর আইডিও 45 হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ। যখন আমরা পার্সন 1 কে পার্সন 2 তে অ্যাসাইন করছিলাম, তখন পার্সন 2 তে নতুন করে এই অবজেক্টটা তৈরি হয় না, জাস্ট পার্সন 1 কে পার্সন 2 রেফারেন্স করে দিছে। তার মানে আমরা মানে পার্সন 2টা আসলে পার্সন 1ই, এবং পার্সন 2 এর যেসব এই প্রপার্টি আছে ওগুলা পার্সন 1 এর প্রপার্টি, মানে পার্সন 2 তে চেঞ্জ করলে পার্সন 1 এ চেঞ্জ হবে। বাট এই ক্ষেত্রে প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে এই এই যে আমরা নামের যে ভ্যালুটা এটা XYZ এ রাখলেও XYZ পরিবর্তন করলে নামের ভ্যালুতে কোনো পরিবর্তন আসে না। এটা হচ্ছে রেফারেন্স টাইপ আর এই প্রিমিটিভ ডেটা টাইপ আর কি ডিফারেন্স। তো সবাই কি ক্লিয়ার কিনা, না হয় বলতে পারেন। একটু গোলমাল লাগতেছে এখনো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি দেখাই দিব আর কি, একটা টিউটোরিয়াল অথবা রেফারেন্স দিয়ে দেবো, ওগুলা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, পড়লে আর কি, পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর তারপর আমরা দেখি, আচ্ছা এরপর আমরা দেখি যে অবজেক্ট যেহেতু করছি তো অ্যারে, অবজেক্টের পরে অ্যারে, অ্যারে। তো অ্যারে হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটায় আমরা মানে একসাথে অনেকগুলা ডেটা রাখতে পারি আর কি, মানে সেম ডেটা টাইপের অথবা ডিফারেন্ট ডেটা টাইপের এই ডেটা একটা ভেরিয়েবলে আমরা রাখতে পারি। যেমন যদি নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে অ্যারে ডিক্লেয়ার করলাম, তো অ্যারে ডিক্লেয়ার এভাবে করা যায়। এটাতে লিখলাম 12, আট ব্র্যাকেটে। 13, 14, আচ্ছা 15। ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া। জি জি। এই যে আমরা থার্ড ব্র্যাকেট ভিতরে যে অ্যারেটা লিখি, থার্ড ব্র্যাকেটে কি আমরা কি বলে মানে অ্যারের ক্ষেত্রে সম্বোধন করব? হ্যাঁ, এটা হচ্ছে মানে ডট নোটেশন আর একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। থার্ড ব্র্যাকেট ইউজ করে যখন আমরা প্রপার্টি অ্যাক্সেস করব এটাকে বলবে ব্র্যাকেট নোটেশন আর কি। ব্র্যাকেট নোটেশন ইউজ করে একটা অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করা। ক্লিয়ার? থ্যাংক ইউ ভাইয়া। ওকে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এই অ্যারের ক্ষেত্রে এভাবে ব্র্যাকেট দেব আমরা, থার্ড ব্র্যাকেট, তারপর ভ্যালুগুলা কমা দিয়ে দিয়ে আর কি লিখবো। এই কমাটা ইম্পর্টেন্ট, কমা দিয়ে দিয়ে লিখবো। তো এখানে এটা একভাবে, মানে এটা একভাবে করা যায়, এটাও অ্যারে লিটারেল আর কি। এই এভাবে ডিক্লেয়ার করলে অ্যারে লিটারাল। আরেকভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়, যে নাম টু লিখলাম, সেটা হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করে নিউ এ, তারপর নিউ লেখার পরে স্পেস দিয়ে বড় হাতের অ্যারে, এটা লেখার পর ব্র্যাকেট, এর মাঝে আমরা যদি এরকম সেমভাবে 12, 13, 14, 15 এভাবে পাস করি, এগুলা যদি আবার লক করে দেখি এবার, নামস কমা নামস টু দেখি, তারপরে এই যে সেম অ্যারেই দেখাচ্ছে। তো প্রিফারেবল ওয়ে হচ্ছে প্রথমটা, এভাবে আর কি, এই যে অ্যারে লিটারাল ওয়েতে বেশি ডিক্লেয়ার করা হয়, এটা সহজ আর কি। এভাবে অনেকগুলো না লিখে এভাবে ডিক্লেয়ার করা হয়। তো এখন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে অ্যারে আসলে অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের অ্যারে অবজেক্ট, যদি আমরা টাইপ অফ অপারেটর ইউজ করে চেক করি, টাইপ অফ নাম, এটা যদি চেক করি, নাম, এই দেখবো যে অবজেক্ট। তো এটা মনে রাখবেন যে জাভাস্ক্রিপ্টের অ্যারে আসলে অবজেক্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই অ্যারেগুলা অ্যারে টাইপের হয়। তো যদি ওই লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো অ্যারে কি না এটা চেক করার জন্য আমরা এই যে অ্যারে কনস্ট্রাক্টর ইউজ করব, অ্যারে ডট ইজ অ্যারে, এর মাঝে যে অ্যারেটা চেক করতে চাই ওইটা পাস করব। তারপর যখন যখন লক চেক করব যে ট্রু, তার মানে এই নামস টুটা একটা অ্যারে। তো এইভাবে আর কি অ্যারে টাইপ চেক করা যায়। তারপর এখন অ্যারেতে যে শুধু এই যে নাম্বারে থাকবে এরকম না, অ্যারে
আপনার আমরা শুধু স্ট্রিং এরও অ্যারে হইতে পারে। নেমস নেমস নামে যদি একটা অ্যারে হয়, এটাতে আমরা মনে করেন যে কিছু নাম লিখলাম ABC, অথবা কি লেখা যায়, আয়রন ম্যান, তারপর লিখলাম যে ক্যাপ্টেন ক্যাপ্টেন আমেরিকা, এরকম আর কি, যে নামেরও হইতে পারে। আবার আমরা যেমন অবজেক্টে আমরা অ্যারে, অবজেক্টের প্রপার্টি অ্যারে হইতে পারে, আবার অ্যারের প্রপার্টিও অবজেক্ট হইতে পারে। যদি আমরা লিখি যে লেট পারসন এরকম নামে একটা অ্যারে হয়, এর মাঝেও আমরা কি করব, যে মনে করেন যে লিখলাম আয়রন ম্যান নামে একটা ইয়ে আছে প্রপার, মানে পারসন, পারসনসের মানে পারসনস এরতে আয়রন ম্যান নামে একটা ইয়ে আছে, ডেটা আছে, এবং সেটা হচ্ছে একটা দুঃখিত, এভাবে আমরা লিখলাম একটা অবজেক্ট আর কি, একে দিলাম নেম লিখলাম আয়রন ম্যান, আয়রন ম্যান, আর কমা দিয়ে মনে করেন যে আরেকটা অবজেক্ট নিলাম, এটার নেম হতে পারে, দিলাম যে হাল্ক, এরকম আর কি। যে এটা হচ্ছে, এটাকে বলে অ্যারে অব অবজেক্ট, অবজেক্টের অ্যারে। তো এইভাবে আমরা মানে অ্যারেও অবজেক্টের ভিতরে আর অ্যারের ভিতরেও অবজেক্ট রাখতে পারি আর কি। তো এবার এই ফর ইন লুপ ইউজ করে আমরা দেখছিলাম যে কিভাবে অবজেক্ট ইটারেট করতে হয়। তো অ্যারে ইটারেশনের জন্য ফর লুপ ইউজ করতে পারি, নর্মাল ফর লুপ। মনে করেন যে ফর লিখলাম, তারপর লিখলাম যে লেট আই ইকুয়াল টু 0। আচ্ছা, আগে অ্যারে অ্যাক্সেস করার জন্য এটা ইন্ডেক্স, এটা বলা দরকার যে অ্যারে এর মাঝে যে ভ্যালুগুলো আমরা রাখলাম, যে মনে করেন যে নামস এর 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। তো ওই যে যেই জায়গায় এই ভ্যালুগুলো আছে এগুলাকে বলা হয় ইন্ডেক্স। আর নাম অ্যারেতে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, ইন্ডেক্স স্টার্ট এট 0। তো মনে করেন যে আমরা দেখতে চাই যে 0 ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, এটা যদি আমরা চেক করতে চাই তো নামস লিখবো, তারপর এভাবে ব্র্যাকেট নোটেশন দেব, তারপর ইন্ডেক্স 0 লিখলাম। এবার যদি সেভ করে চেক করি, যেখানে এই যে 12, যে 0 ইন্ডেক্সে 12 আছে। তারপর মনে করেন যে লিখলাম 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে এটা চেক করার জন্য, নামস 3, এই যে 15 আছে। 0 1 2 3, এটা মনে রাখবেন, অ্যারে 0 থেকে শুরু হয়, অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো এটা আর কি এভাবে অ্যাক্সেস করতে হয়, যে কোনো একটা অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে হলে এভাবে নাম, মানে ওই অ্যারের নামটা, তারপর ব্র্যাকেট নোটেশন, তারপর ইন্ডেক্স, এভাবে আমরা। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাই প্রবলেম হইতেছে। আপনি মেসেজে দিতে পারেন, সমস্যা হলে মেসেজে বলতে পারেন। ভাইয়া আপনার স্পিকারটা বন্ধ করে নেন, স্পিকার থেকে ইকো আসতেছে, ইকো হচ্ছে। এবার কথা বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ, আমার কথা হচ্ছে যে অ্যারে না কি দেখাইলেন, ওই যে লাস্টে যে জিরো তারপর ডট দিয়ে যদি আপনি কোনো ভ্যালু পাস করি, এই যে যে নামসের পরে জি তারপর যে জি। থ্রি থ্রি যে ডট ডট দিয়ে যদি আমি কোন একটা পার্সনের বা কিছু একটা ইয়ে করি, এটা কি করা যাইব না? আচ্ছা না, এটা মানে এরর ক্ষেত্রে এভাবে করা যাবে না আর কি। শুধুমাত্র আমরা অ্যারের মানে ইন্ডেক্স পাস করে অ্যারের যদি ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে শুধু ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ইন্ডেক্সটা পাস করতে হবে। ইন্ডেক্স হচ্ছে মানে কততম অবস্থানে ওই ভ্যালুটা আছে আর কি, এভাবে। অবজেক্টে শুধু আমরা মানে ডট ইউজ করে অ্যাক্সেস করতে পারবো। ও, আর আমার সবচেয়ে মানে এটা ইয়া লাগে, আপনার অবজেক্ট আর অ্যারে মানে বুঝতে আমার একটু সমস্যা হয়ে যায়, আমার কাছে কোনটাই এক মনে হয়।
হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের আর কি এটা প্রবলেম আর কি, জাভাস্ক্রিপ্টে অ্যারে আর অবজেক্ট মানে এক টাইপের, সেম টাইপ। অ্যারে আসলে অবজেক্ট আর কি জাভাস্ক্রিপ্টে, এই জন্য এরকম সমস্যাটা হয়। একটু প্রজেক্ট পড়লে। শুরু করার সময় অনেক প্রবলেম ফেস করতে হয় আর কি। আচ্ছা, যে কোনো সমস্যা হলে গ্রুপে আপনি ইয়ে করতে পারেন, গ্রুপে পুশ করে দিবেন। মনে হয় ওই ব্র্যান্ডন আইক এটা একেবারে 10 দিনে সুইফট করে ফেলছে, তো এই জন্য এত কিছু মনে হয় নিখুঁত ভাবে কমপ্লিট করতে পারে না, কিছু প্যাচ গোছ মনে হয় রয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করে থাকলে, প্র্যাকটিস করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। মানে প্রোগ্রামিং হলো প্র্যাকটিস করার বিষয় আর কি, প্র্যাকটিস করতে জি করতে জি ভাই, একবারে হ্যাঁ ইজি ইজি হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই। ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এভাবে আমরা ইন্ডেক্স ইউজ করে একটা অ্যারের ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারি। তো এবার যদি অ্যারে ট্রাভার্স করতে চাই অথবা ইটারেট করতে চাই। সিএর নাইম ভাই, জি জি। হ্যাঁ, সিএর ক্লাসগুলো কি শেষ? বুঝি নাই এগুলো কি আর রিপিট হবে না সিএর ক্লাসগুলো? ভাইয়া, বুঝি নাই। সিএর ক্লাসগুলো আর রিপিট হবে না? সি এর ক্লাস? সিএর ক্লাসগুলো কি আর রিপিট হবে না? হ্যাঁ, সিগবামি। ভাই, এটা সাদমান ভাই বলতে পারবে, মানে আমি ক্লিয়ার না। ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, সমস্যা নেই, ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, বাট এরকম লাইভ ক্লাস এরপরে নেক্সট কবে হবে সেটা আমি শিওর বলতে পারতেছি না। কবে হবে সেটা বলতে পারতেছেন। একটা লং পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সে এই জিনিসগুলো আবার। আর এই কাজগুলো রেকর্ডিং থাকবে, রেকর্ডিং গুলো সবাই পেয়ে যাবেন, সমস্যা নেই। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, আমরা ক্লাস শেষ হলে, মানে 3 নাম্বার ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা কিছু ইয়াও দিয়ে দেবো গ্রুপে, টিউটোরিয়ালও দিয়ে দেবো, আপনারা ওগুলাও দেখতে পারবেন আর কি, সমস্যা নেই। আর এগুলা থাকবে, রেকর্ড থাকবে এগুলা। নাইম ভাইয়া, জি জি। আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে যদি হোমওয়ার্ক দেন তো আজকে একটু দিয়ে দেন। গত ক্লাসের হোমওয়ার্কটা মানে আমি মানে সময় মতো শেষ করে উঠতে পারিনি আর কি। আচ্ছা, ওই লাস্ট ক্লাসে আজকেরটা একটু যদি লেট হয়ে গেছিল আর কি, এই জন্য আর কি দুঃখিত। আজকে আজকে টাইম আছে, সমস্যা নেই, আজকেই দিয়ে দেবো আর কি, 12টার মাঝে দিয়ে দেবো। জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা থ্যাংক আচ্ছা। ইউ। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। জি। হ্যাঁ আচ্ছা, আমরা কাবাস কাবাস কথাটা অনেকবার শুনছি। হ্যাঁ হ্যাঁ। এটার মানেটা কি? আচ্ছা, এটা হচ্ছে যে, মনে করেন যে এই অবজেক্ট অথবা অ্যারেতে অনেকগুলা প্রপার্টি থাকে। তো আমরা যদি প্রত্যেকটা ভ্যালুকে চেক করি, তো এটাকে আর কি ট্রাভার্সিং বলে অথবা ইটারেটিং, এক একটা ভ্যালুকে চেক করা আর কি, মানে এটা আর কি ট্রাভার্সিং। আমি একটু যদি দেখি আর কি অর্থটা কি আছে। আচ্ছা, যদি আমি ট্রাভার্সিং অর্থ কি, বাংলা অর্থটা আমি জানি না আর কি, একটু দেখে নিই। আচ্ছা, এটাকে মানে এরকম আর কি আমি দেখাচ্ছি, আমি একটা লুপ ইউজ করে দেখাচ্ছি। ট্রাভার্স, আমার আমার মনে হয় ট্রাভার্স অর্থটা হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই মাথা থেকে ওই মাথা, এরকম কিছু একটা। মানে ওই যে কোনো অ্যারে অথবা অবজেক্টের ভ্যালুগুলাকে একবার একবার আর কি করে চেক করা অথবা একটা অপারেশন করা আর কি, এটাকে ট্রাভার্সিং বলে আর কি, মানে কথা টেকনিক্যাল হচ্ছে ইয়ে না। শুরু শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই মাথা থেকে ওই মাথা আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া, এটাই হচ্ছে ট্রাভার্স। একটা বিষয়। আচ্ছা আচ্ছা, আমি একটা যদি আমার ভুল না এক্সাম্পল হয়, দিই। সরি। হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, আমরা সব ক্লিয়ারলি না জানলে সমস্যা নেই, এটা আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আমরা যদি এই যে নাম সেরেটার ভ্যালুগুলাকে আমরা চেক করতে চাই, নর্মালি যদি ইন্ডেক্স দিয়ে আমরা যদি ইয়ে করতে চাই, তখন লিখতে হবে যে নাম 0, তারপর আচ্ছা ইয়া করে দেন ভাই। হ্যাঁ, মাইকটা অফ করে দেন। আচ্ছা, তো আমরা যদি এভাবে মানে চাই যে প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তখন নর্মালি কি করতে হবে যে এই যে নামস জিরো, জিরো ইন্ডেক্সের ভ্যালুটা এভাবে অ্যাক্সেস করতে হবে। তো ম্যানুয়ালি এগুলা করতে মানে অনেক টাইম লাগবে। আমরা যদি এরকম এখানে মাত্র কয়েকটা ভ্যালু আছে, এই জন্য
সহজে হয়তো বা লিখতে পারবো, বাট যদি 100টা 200টা এরকম ভ্যালু থাকে তখন এটা প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য যদি আমরা লুপ ইউজ করি তাহলে ইজিলি আমরা এই অ্যারে অথবা অবজেক্টের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো লুপ ইউজ করলে মনে করেন যে i ইকুয়াল টু 0 লিখলাম, i ইন্ডেক্স ধরলাম আর কি, i কে i লেস দেন, এখানে আমরা জানতে পারবো যে লেন্থ, মনে করেন যে এই নামে অ্যারেটা আছে, এই অ্যারের লেন্থ কত, এটা যদি আমরা চেক করতে চাই এজন্য আমরা লিখতে পারি যে নামস ডট লেন্থ। এটা সেভ করি আমরা, মনে করেন সেভ করলাম, এই যে 4, এই যে নামসের লেন্থ হচ্ছে 4, মানে এখানে 4টা ভ্যালু আছে, 1 2 3 4, এভাবে নামস ডট লেন্থ, এভাবে আমরা যে কোনো একটা অ্যারের লেন্থ চেক করতে পারি। তো এবার আমরা এই লুপটাকে চালাবো কতবার, লুপটাকে চালাবো নামস ডট লেন্থ, এই অ্যারের লেন্থ পর্যন্ত এভাবে লিখে দিলাম। তারপর আমরা একটা একটা করে ভ্যালু চেক করব, এই জন্য i প্লাস প্লাস, i এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং এক এক করে বাড়বে। এবারের লুপের ভিতরে যদি আমরা যাই, এবার কনসোল লক করব, নাম, এরপরে ইন্ডেক্স এর মাঝে লিখবো i। তো এই i লিখবো, তখন যদি সেভ করি ব্রাউজারে, আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা করে অ্যারে এর ভিতরের যে ভ্যালুগুলো আছে এগুলাকে প্রিন্ট করছে। তো এই যে একবার করে যে এই ভ্যালুগুলোর উপর একটা অপারেশন করা হয়েছে, এটাই হচ্ছে আর কি ট্রাভার্সিং, অ্যারে ট্রাভার্সিং অথবা ইটারেশন আর কি, ইটারেশন মানে রিপিট করা, একটা কাজকে বারবার রিপিট করা। এই যে আমরা কনসোল লক করতেছি, এই কাজটা আমরা বারবার রিপিট করলাম আর কি, এটাকে ইটারেশন অথবা ট্রাভার্সিং বলে আর কি। তো জি ভাইয়া। আচ্ছা, তো এভাবে ফর লুপ ইউজ করে আমরা মানে একটা অ্যারের ডেটা মানে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি। এমনি একটা ভেরিয়েবল লিখবো, মনে করেন যে i লিখলাম, এখানে ইন্ডেক্স স্টার্ট হবে কত 0 থেকে, তারপর শেষ হবে কত নামস ডট লেন। এখন আমরা যদি চাই যে এই 0 না, আমাদের এই কাজ শুরু হবে যে 1 থেকে, তো 1 থেকে লিখলে আর শেষ হবে নামস ডট লেন্থ, এই পর্যন্ত যদি হয়, সেভ করি, তাহলে দেখবো যে প্রথম 3টা শুধু ভ্যালু দেখাবে। এটা 4ও দেখাইতেছে, আচ্ছা এদিকে এটা আচ্ছা ওই আগের কনসোল লকটা ছিল আর কি, এই যে 13 14 15, কারণ আমরা 1 থেকে শুরু করছিলাম, এই জন্য কি করছে এই 13 প্রিন্ট করছে, তারপর 14 প্রিন্ট করছে, তারপর 15 প্রিন্ট করছে। এইভাবে আর কি আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যেভাবে প্রয়োজন পড়ে প্রোগ্রামটা সেট করার জন্য ওইভাবে আমরা আর কি এই ফর লুপের লজিকটা সেট করব এবং ওইভাবে আমরা কোডটা সাজাবো আর কি। তো আরেকটা স্পেশাল লুপ আছে শুধুমাত্র অ্যারের ভ্যালুগুলোকে অ্যাক্সেস মানে ইটারেট করার জন্য অথবা ট্রাভার্স করার জন্য, সেটা হচ্ছে ফর অফ লুপ। ফর অফ লুপ, তো এটা আমরা লিখতে পারি যে ফর অফ, তো এরকম আর কি, ফর লিখবো, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে একটা কনস্ট্যান্ট নিলাম অথবা ভেরিয়েবল নিতে পারি লেট, তারপর ইটারেটর অফ অবজেক্ট, তো এখানে অবজেক্ট দিছে অ্যারে, যেহেতু অবজেক্ট টাইপ এখানে অ্যারে আর কি, অ্যারে লিখলাম। তো এটা যদি আমরা এই যে এখানে অ্যাপ্লাই করি, মনে করেন যে নেমস অ্যারের ভ্যালুগুলোকে ফর অফ লুপ দিয়ে আমরা চেক করতে চাই, ইটারেট করতে চাই, ফর মনে করেন কনস্ট পি অফ লিখলাম যে পারসন, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে আমরা মনে করেন যে কনসোল লক করলাম পি। এবার যদি চেক করি ব্রাউজারে, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবজেক্টটা প্রিন্ট করছে, এই যে প্রথম অবজেক্টটা প্রিন্ট করছে, তারপর দ্বিতীয় অবজেক্টটা প্রিন্ট করছে। তো এভাবে ফর অফ লুপ ইউজ করে অথবা শুধু ফর লুপ ইউজ করে আমরা একটা অ্যারেকে ইটারেট করতে পারি।
ট্রাভার্সিং করতে পারি, অথবা একটা অ্যারে এর মাঝে বারবার একটা রিপিটেটিভ কোড অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে আর কি অ্যারে। অ্যারে সবার ক্লিয়ার? ভাইয়া প্রথম দেখানোর সময় লেট দেখালেন, পরে কনস্ট ইউজ করলেন। লেট আর কনস্ট কি কোনো পার্থক্য আছে? লাস্ট ক্লাসে আমরা লেটার কনস্টের পার্থক্য আর কি বলছিলাম, তারপর আরেকবার বলে নেই লেট ভার্সেস কনস্ট। তো লেটটা হচ্ছে আর কি আমরা নর্মাল ভেরিয়েবলের মতো, নর্মাল লেট মনে করেন যে একটা কি দিতাম, কে সামথিং। তো এই লেটটা, এই কে হচ্ছে মনে করেন একটা নর্মাল ভেরিয়েবল মতো কাজ করবে। আর যদি কনস্ট ইউজ করি, কনস্ট, তখন যদি মনে করেন যে পাই লিখলাম, এটা এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে 1416, কনস্ট্যান্ট ভ্যালু মানে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, অ্যাসাইন করতে পারবো না, আবার রিডিক্লেয়ার করতে পারবো না। মানে আরেকবার আমরা লেট দিয়ে পাই এরকম কোনো ডিক্লেয়ার করতে পারবো না, এরপরে এর মাঝে কোনো অন্য কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, এটা ইরর দেখাবে। তো এটা আর কি কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্স আর লেটের ডিফারেন্স এটাই। লেট হচ্ছে নর্মাল ভেরিয়েবলের মতো কাজ করবে, আর কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট মানে একটা কনস্ট্যান্টের মতো যার ভ্যালু চেঞ্জ হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এটা মানে আপনি ইউজ করার সময় বুঝবেন যে কোনটা হ্যাঁ, আমার কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা লাগবে। কি কিভাবে হ্যাঁ, কনস্ট্যান্টটা কখন ইউজ করতে হবে? কনস্ট্যান্ট মনে করেন যে এই যে একটা জি, বৃত্তের যদি আপনি এরিয়া এরিয়া বার করতে হ্যাঁ চান। বুঝতে পারছি ভাইয়া, যেগুলো মান কনস্ট্যান্ট নাকি হ্যাঁ হ্যাঁ, তখন কনস্ট্যান্ট থাকে ওগুলো মানের ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করবে, হ্যাঁ এমনি মানে কোনো যেটা ইয়াতে না। পরিবর্তন হয় না আর কি, ভেরিয়েবল অর্থই তো পরিবর্তন হবে এরকম কিছু একটা, আর কনস্ট্যান্ট অর্থই তো যেটা আর ভ্যালু পরিবর্তন হবে না। আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ। তো এরকম ইটারেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করা মানে সুবিধাজনক আর কি। যদি আপনার ভিতরে এই কোডের ভিতরে যদি দরকার না পড়ে যে এটাকে চেঞ্জ করা, তখন কনস্ট্যান্ট ইউজ করবেন। বা যদি পরিবর্তনের দরকার পড়ে তখন লেট ইউজ করবেন। এটা কোডের উপর ডিপেন্ড করবে, এটা প্র্যাকটিস করতে করতে আপনার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখি যে এবার ফাংশন, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক ফাংশন। এবার আমরা ফাংশনটা দেখব। ফাংশনস, তো ফাংশন হচ্ছে মানে যে কোনো প্রোগ্রামের বিল্ডিং ব্লক আর কি। মনে করেন যে একটা কাজ যদি আমরা বারবার রিপিট করতে চাই, যদি ফাংশন ইউজ না করি তখন দেখা যাচ্ছে যে বারবার আমাদের ডিক্লেয়ার করতে হচ্ছে। কিন্তু ফাংশন ইউজ করলে আমরা একটা জায়গায় শুধু কোড লিখলাম, এটাকে বারবার ইউজ করতে পারলাম। যদি একটা এক্সাম্পল, একবারে নর্মাল এক্সাম্পল দেই, ফাংশন, আচ্ছা ফাংশনের সিনট্যাক্স এভাবে এটা আগে লিখবো ফাংশন, তারপরে একটা নাম দিব, মনে করেন যে অ্যাড নাম দিলাম, তারপর ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এর মাঝে আমরা লিখবো যে প্যারামিটার। আচ্ছা, এটা অ্যাড না দিয়ে একটা এক্সাম্পল যেহেতু নেম দিলাম, লিখলাম যে এখানে ফাংশনের নেম দিবেন। তারপর এই যে ব্র্যাকেটের ভিতরে ফাংশনটা কিছু প্যারামিটার নেবে, প্যারামিটার 1, তারপর প্যারামিটার 2, এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যত প্যারামিটার দরকার ততগুলা প্যারামিটার ফাংশন নিতে পারবে। তারপর এখানে ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে এই ফাংশনের ভিতরে যে কোডটা এক্সিকিউট করতে হবে ওই কোডটা লিখবেন, এক্সিকিউটেড। তারপর এক্সিকিউট যদি কোনো এই ফাংশনটা যদি কোনো ভ্যালু রিটার্ন করতে হয় তখন রিটার্ন কিওয়ার্ড ইউজ করব, তারপর একটা ওই যে ফাংশনের রেজাল্টটা আমরা রিটার্ন করতে পারি। তো একটা যদি এক্সাম্পল দেই সবার ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন যে দুইটা সংখ্যা যোগ করে একটা আমরা ফাংশন তৈরি করবো, যেটা দুইটা সংখ্যা নিয়ে যোগ করে এটা রিটার্ন করবে রেজাল্ট। তো ফাংশনটা একটা মেশিনের মতো আর কি। মনে করেন যে একটা মেশিনে যদি আমরা কিছু কাঁচামাল দেই, ওই কাঁচামালটা নিয়ে আমরা আগে থেকে সেট করি কি বানাতে হবে,
তো তখন ওই মেশিনটা কাঁচামালগুলো নিবে, নিয়ে একটা আমাদের সেট করা প্রোগ্রাম অনুযায়ী একটা আউটপুট দিবে। মনে করেন আইসক্রিমের মতো আর কি। আইসক্রিমের কাঁচামাল হিসেবে আমরা দিতে পারি, যে দুধ দেই, চকলেট, ভ্যানিলা এগুলো দিলাম, তারপর মেশিনটা এটাকে ফ্রিজ করবে, তারপরে একটা আইসক্রিম আউটপুট দিবে, এরকম আর কি। তো একটা যদি আমরা অ্যাড নামে ফাংশন লিখলাম আর কি, ফাংশন তো লিখলাম অ্যাড, এটা মনে করেন যে দুইটা নাম্বার নিবে, এক্স কমা ওয়াই, তারপর এর ভিতরে রিটার্ন করবে রিটার্ন এক্স প্লাস ওয়াই। এই দুইটা এক্স ওয়াই নামে যে সব দুইটা প্যারামিটার নিলাম, এই দুইটা প্যারামিটারের যোগফল এই অ্যাড ফাংশনটা রিটার্ন করবে। তো এবার যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট রেজাল্ট ইকুয়াল টু অ্যাড, যে 6,7, তো ফাংশনের সুবিধা হচ্ছে যে আমরা যতবার ইচ্ছা ততবারই বিভিন্ন কোডের বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করতে পারবো। আরেকটা মনে করেন যে R2, আরেকটা রেজাল্ট অ্যাড, এটা অ্যাড করবে 110,101, এই দুইটা অ্যাড করে রিটার্ন করবে। এবার যদি আমরা এই রেজাল্ট আর R2টাকে কনসোল লক করি, রেজাল্ট RESULT রেজাল্ট R2, এবার যদি চেক করি, এই যে দেখতে পাচ্ছেন 13 আর 211, যে 6 আর 7 দিয়েছিলাম, তো এটা রিটার্ন করছে 13 যোগ করে। তারপর আবার যে 110 আর 101 দিয়েছিলাম, তখন এটা রিটার্ন করছে 211 রিটার্ন করছে আর কি। তো এইভাবে একটা ফাংশন ইউজ করে আমরা এক মানে কিছু ভ্যালু দেব, তারপর ওইটা একটা আরেক মানে ফাংশনের ভ্যালুগুলোর উপরে একটা কাজ করবে, কাজ করে আমাদেরকে একটা আউটপুট দিবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে এক্স এন্ড ওয়াই দিলাম, এগুলাকে বলা হচ্ছে প্যারামিটার, এগুলো হচ্ছে ফাংশনের প্যারামিটার। আবার এই যে এখানে যে কল করলাম ফাংশনটাকে অ্যাড, তারপরে যে ব্র্যাকেট দিয়ে কল করলাম, এটাকে বলে ফাংশন কল। এখানে কল করলাম, এখানে আমরা ডিক্লেয়ার করছি ফাংশনটাকে, এই যে এখানে করছি ডিক্লেয়ার করলাম অ্যাড নামে একটা ফাংশন, তারপর এখানে আমরা এই যে ফাংশনটাকে কল করলাম, তারপর এই অ্যাড ফাংশনের ভিতরে কল করে আমরা যে ভ্যালুগুলা পাস করলাম 6 আর 7, এই ভ্যালুগুলা হচ্ছে আর্গুমেন্ট বলে আর কি, আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট আর কি, এই এক্স এর ভিতরে 6 থাকবে আর ওয়াই এর ভিতরে 7 থাকবে। আমরা যদি এখানে কনসোল লক করি এক্স কমা ওয়াই, প্রথমবার যখন কল করছি তখন দেখবেন যে 6 7, তারপরে দ্বিতীয়বার 110 আর 101 প্রিন্ট করবে। এই যে প্রথমবার 6 7 প্রিন্ট আউট করছে, তারপর দিছে 110 আর 101, এক্স আর ওয়াই। তো এটা এক্স এর ভিতরে এই যে প্রথম ভ্যালুটা যাবে, ওয়াই এর ভিতরে দ্বিতীয় ভ্যালুটা যাবে। তো এই আর্গুমেন্টগুলা একটা ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে, লোকাল ভেরিয়েবল। এখন হচ্ছে যে মানে বিষয়টা যে লোকাল ভেরিয়েবল কি। তো লোকাল ভেরিয়েবল বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্টের স্কোপ কি। জাভাস্ক্রিপ্ট স্কোপ, তো স্কোপ হচ্ছে যে মনে করেন আমরা ডিক্লেয়ার করলাম লেট জেড ইকুয়াল টু 456 মনে করেন ডিক্লেয়ার করলাম, তারপর এটা যে আমাদের পুরা কোডে এই যে জেড ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে গ্লোবাল স্কোপে, মানে এই যে কোনো একটা ফাংশনের বাইরে, যে কোনো ফাংশন অথবা অবজেক্ট এগুলোর বাইরে যদি আমরা ডিক্লেয়ার করি, অন্য কোনো কোডের ভিতরে না, জাস্ট মেইন কোডের ভিতরে যদি আমরা ডিক্লেয়ার করি, সেটা হবে গ্লোবাল স্কোপে, মানে এই ভেরিয়েবলটা হবে গ্লোবাল ভেরিয়েবল। তো এই গ্লোবাল স্কোপে আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা আমরা যে কোনো প্রকার ফাংশন অবজেক্ট অ্যারেতে আমরা এর থেকে অ্যাক্সেস করতে পারবো। যদি মনে করেন যে এরকম লিখতাম লেট কি বলে এবিসি, তো আচ্ছা ফাংশন, একটা ফাংশন লিখি, ফাংশন মনে করেন রেস্ট নামে একটা ফাংশন নিলাম, তারপর
এখানে কিছু মানে জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো এখানে যদি আমরা এই জেডটাকে প্রিন্ট করি, লক করলাম, জেডটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট এটা যদি আমরা এখন জাস্ট কোডটা লিখলাম, ডিক্লেয়ার করলাম, তো এটাকে যদি আমরা কল না করি তাহলে কিন্তু কাজ করবে না। যদি আমরা দেখি সেভ করলে দেখেন কোনো কাজ করছে না, আগের রেজাল্টগুলো দেখাচ্ছে। এই কমেন্ট করে দিলাম। তো কল করতে হলে লিখবো যে res তারপর এভাবে ব্র্যাকেট দেব, তাহলে এই res ফাংশনটা কল হবে। এবার যদি সেভ করি তারপর আমরা একটা ভ্যালু দেখতে পাবো, এই যে দেখেন 56 দেখতে পাচ্ছি, এই z এর ভ্যালুটা 56 দেখাচ্ছে। তো এই যে আমরা z কে এখানে অ্যাক্সেস করতে পারলাম, বাট এই রেসের ভিতরে যদি আমরা কোনো একটা এই ভেরিয়েবল ডিক্লেয়ার করি let y equal to 87 এবং এটা যদি প্রিন্ট করি y, তো রেস যেহেতু কল করছি আমরা এই যে 56 87 দেখতে পাচ্ছি, y এর ভ্যালুটা দেখতে পাচ্ছি। বাট এখানে এই যে রেস ফাংশনের বাইরে আমরা যদি এই যে গ্লোবাল স্কোপে যদি আমরা এই ওয়াইটাকে কল করি, মনে করেন যে এখানে কনসোল লগ লিখলাম, তারপর এখানে লিখলাম ওয়াই, তো এবার এটাকে যদি এখানে চেক করি তাহলে ইরর দেখবো আমরা একটা, এই যে আনকর্ড রেফারেন্স ইরর, ওয়াই ইজ নট ডিফাইন্ড, মানে ওয়াই কে আমরা ডিফাইন করি নাই। তো গ্লোবাল স্কোপে কিন্তু আমরা ওয়াই এর অ্যাক্সেস পাচ্ছি না। এটা হচ্ছে যে লোকাল স্কোপ, এই ফাংশনের লোকাল স্কোপে আমরা ওয়াই কে ডিক্লেয়ার করছি, এই জন্য আমরা এই বাইরের থেকে বাইরের অন্য কোনো কোডে আমরা ওয়াই কে মানে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু যেহেতু জেড কে আমরা গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করছিলাম, এজন্য আমরা জেড কে এই ফাংশনের ভিতরেও অ্যাক্সেস করতে পারছি। ক্লিয়ার সবার স্কোপের ব্যাপারটা? আচ্ছা, তো স্কোপ কিন্তু ইম্পর্টেন্ট, এই ফাংশনের ক্ষেত্রে স্কোপ অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা সবাই একটু পরে নিবেন আর কি, মনে রাখবেন, আবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে এবার যদি দেখি একটা এক্সাম্পল দেখি এবার, যে ফাংশনকে জাস্ট এবার আরেকভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। এখানে যদি দেখলাম ফাংশন ডিক্লেয়ার করলাম, তো ফাংশনকে আমরা অ্যাসাইন করতে পারি। ভাইয়া, জি জি, আমি আমি একটা কমেন্ট পাঠাইছি, দেখেন তো একটু এটা ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, সিস্টেমটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা তো একভাবে দেখলাম ফাংশন ডিক্লেয়ার করা, তো আরেকভাবে আমরা দেখবো যে ফাংশনটাকে অ্যাসাইন করতে পারবো আমরা। মনে করেন যে একটা ভেরিয়েবল যদি নেই, আচ্ছা একটা ভেরিয়েবল যদি নেই, মনে করেন যে লেট ফাংক নামে একটা ভেরিয়েবল নেওয়া, এটাতে আমরা একটা ফাংশনকে অ্যাসাইন করতে পারবো ফাংশন। তখন এক্ষেত্রে আমাদেরকে একটা নাম দিতে হবে না। আগে যেহেতু দেখছিলাম যে এখানে ডিক্লেয়ার করার সময় নেম দিতে হচ্ছে, বাট এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে ফাংশনে কোনো নেম দিতে হবে না। তারপর আমরা ব্র্যাকেট দিব। এই ফাংশন যদি আমাদের কোনো প্যারামিটার দরকার পড়ে, মনে করেন যে দেখলাম যে মেসেজ, তারপর মনে করেন যে কনসোল লক করলাম, মেসেজটাকে কনসোল লক করলাম, তো এভাবে আমরা ফাংশন অ্যাসাইনমেন্ট, এটা বলে ফাংশন অ্যাসাইনমেন্ট। ফাংক নামে একটা ভেরিয়েবলের মাঝে আমরা এই ফাংশনটাকে অ্যাসাইন করছি, এবং এই ফাংশনটাকে যে আমরা কল করতে চাই এভাবে লিখবো ফাংক। এর মাঝে আমরা মনে করেন যে একটা মেসেজ নামে যে ইয়ে আছে, প্যারামিটার আছে, তার মধ্যে হ্যালো এই লেখাটাকে আমরা আর্গুমেন্ট আকারে পাস করলাম। এবার যদি আমরা সেভ করি, যদি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো এভাবেও আমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, কি অ্যাসাইন করে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, কার মাইক ওপেন একটু অফ করবেন?
ও, আচ্ছা, তো এইভাবে আমরা একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মাঝে অ্যাসাইন করতে পারি। তো আচ্ছা, তো এগুলো তো দেখলাম জাস্ট নর্মাল এক্সাম্পল। একটা ফাংশনের এক্সাম্পল দেখি আরেকটা, যে একটা আমরা এমন একটা ফাংশন লিখবো যেটা জোড় বিজোড় চেক করবে, একটা নাম্বার নিবে, চেক করবে যে এটা জোড় কিনা নাকি বেজোড়। তো যদি জোড় হয় তাহলে কনসোল লক করবে যে নাম্বারটা জোড়, না হয় লক করবে যে বেজোড়। তো এই জন্য যদি এখানে লিখবো অড ইভেন ফাংশন লিখলাম, তারপর মনে করেন যে এটার নাম দিলাম অড ইভেন, এটা একটা নাম্বার নিবে, নামে একটা নাম্বার নিবে। তারপর এবার আমরা এর ভিতরে রাখলাম যে ইফ, আমরা ইফ করছিলাম লাস্ট ক্লাসে, চেক করবো যে ইফ যদি নাম জোড় বের করার জন্য কি করতে হবে, চেক করতে ডিভিজিবল বাই, আমরা এই যে মডুলাস অপারেটর ইউজ করব। ডিভিজিবল বাই 2 মানে নামকে 2 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে জোড়, নাম সংখ্যাটা হচ্ছে জোড়। কনসোল লক করব নাম এর সাথে ইজ ইভেন, আর না হয় এলস লক করব নাম, তারপরে লিখবো যে ইজ অড। এবার যদি আমরা অড ইভেনটাকে এখানে লিখি অড ইভেন, তারপর একটা ভ্যালু পাস করলাম, যে মনে করেন 40, সেভ করলাম, এই যে আসছে 40 ইজ ইভেন, তার মানে 40 যেহেতু জোর 40 আসছে, 40 ইজ ইভেন। যদি 35 লিখে তারপর সেভ করি, 35 ইজ অড, 35 বেজোর। এভাবে আর কি আমরা মানে করতে পারি। তো এক্ষেত্রে মানে আমরা কোনো ভ্যালু রিটার্ন করতেছি না আর কি, জাস্ট এখানেই কাজ করে ফেলতেছি। তো এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেটা একটা ভ্যালু রিটার্ন করবে। তো এই জন্য একটা মনে করেন যে একটা কোড নিব যেটা এরিয়া সার্কেলের বৃত্তের এরিয়া ক্যালকুলেট করে রিটার্ন করবে। সার্কেল এরিয়া লিখলাম, তারপরে এই যে ফাংশন, এটা নিবে রেডিয়াস, বৃত্তের রেডিয়াস, তারপর রিটার্ন করবে যে মনে করেন যে একটা লিখে দিলাম 3.1416 ইন্টু রেডিয়াস। এখন লাস্ট ক্লাসে আমরা এক্সপোনেনশিয়াল অপারেটর শিখছিলাম, যে দুইটা স্টার হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো আমরা জানি যে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো রেডিয়াস এভাবে যদি লিখি এক্সপোনেনশিয়াল অপারেটর, আর স্কোয়ার আর কি এটা করবে, মানে এভাবে আমরা মানে এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ করতে পারি, রেডিয়াস স্কোয়ার। তো এটা মানে এরকম আর কি, যে রেডিয়াস ইন্টু রেডিয়াস লেখার মতো। এভাবে না লিখে আমরা লিখতে পারি যে রেডিয়াস 2। তো এটা যদি সেভ, এবার যদি কল করি আমরা, যে কনসোল লক করি ডাইরেক্ট, সার্কেল এরিয়া, এর ভিতরে আমরা রেডিয়াস পাস করলাম মনে করেন যে 4, সেভ করলাম, এই যে দেখতে পাচ্ছেন 50.2656। তো এটা ক্যালকুলেট করে আমাদেরকে রিটার্ন করছে। তো এটা আমরা ইচ্ছা করলে একটা ভেরিয়েবলেও রাখতে পারি, মনে করেন যে আগে দেখছিলাম, তারপর দেখাচ্ছি এরিয়া এসি লিখলাম, তারপর লিখলাম যে সার্কেল এরিয়া A4 পাস করলাম। তো এখানে কনসোল লক করলাম আর এসি, কনসোল লক করলাম এসি, তো সেম রেজাল্ট দিবে, এই যে 50.2656। তো এভাবে আর কি ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের ভিতরে আমরা বিভিন্ন কোড মানে লিখতে হয় কিভাবে এটা দেখলাম। তো এই কোডটা আমাভাবে ফাংশন ইউজ করলে আমরা যে বারবার আর কি ইউজ করতে পারবো, মানে একটা কাজ করার জন্য বারবার এইভাবে কোড লিখতে হবে না, একবার আমরা ফাংশনে ডিক্লেয়ার করে দিব, তারপর বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো আর কি। তো এটা হচ্ছে ফাংশন। আচ্ছা,
এই দুটো পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তো এখন এটা হচ্ছে নর্মাল ফাংশন আর কি। জাভাস্ক্রিপ্টে আরেক টাইপের ফাংশন আছে, তা হচ্ছে ওইটাকে অ্যারো ফাংশন বলে। আমরা দেখবো এটা ফিল করে দিই। অ্যারো আরেক ধরনের ফাংশন আছে, অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন এটা ES6 এ অ্যাড করা হয়েছে আর কি। ECMAScript 2015 ওইটাতে অ্যাড করা হয়েছে। তো এর এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল দেই তারপর আমরা বলবো আর কি কিভাবে। মনে করেন যে add to নামে একটা ফাংশন লিখলাম, তারপর ইকুয়াল দিলাম, ব্র্যাকেট দিলাম আগের মতো, তারপর মনে করেন যে a b দুইটা প্যারামিটার পাস করলাম, বাট এটার ক্ষেত্রে ব্র্যাকেট না দিয়ে আমরা লিখবো ইকুয়াল দেওয়ার পরে গ্রেটার দেন চিহ্ন, এই চিহ্নটা এভাবে দিব, তারপর লিখলাম a প্লাস b। এটা এভাবে, এটা হচ্ছে এই যে অ্যারোর মতো চিহ্ন, এই জন্য এটাকে অ্যারো ফাংশন বলা হয় আর কি। তো এভাবে অ্যারো ফাংশন লিখতে হয়। এটার সিনট্যাক্সটা যদি আমরা এখানে লিখি, let or const func equal, আর্গুমেন্ট দিবেন 1 arg 2 এরকম যত ইচ্ছা আর্গুমেন্ট দিবেন, তারপর এই যে অ্যারো, এই অ্যারো কিওয়ার্ড, তারপর যে কোনো একটা এক্সপ্রেশন, এই আর্গুমেন্টের উপর যে কোনো একটা কাজ করবেন আর কি। এভাবে অ্যারো ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো অ্যারো ফাংশনের ইউজটা হচ্ছে, মনে করেন যে যে ছোট ছোট যেসব কোড, মনে করেন এই সার্কেল এরিয়া, এটার জন্য এত বড় মানে ফাংশন লেখা, তারপর অনেকগুলো লেখা হইতেছে। তো এটাকে আমরা যদি মানে অ্যারো ফাংশনের মাধ্যমে লিখি, এই যে যদি এটাকে লিখতাম যে অ্যারো ফাংশনের মধ্যে কনস্ট, আচ্ছা কনস্টে লিখি, কনস্ট সার্কেল এরিয়া, এটাকে অ্যারো ফাংশনের মধ্যে যদি লিখতাম, তাহলে এটা শুধু একটা রেডিয়াস নিত আর, তারপর রিটার্ন করতো 3.1416 ইন্টু আর এক্সপোনেনশিয়াল 2। তো এটা যদি আমরা এবার কনসোল লক করি, যে দেখি চেক করে, সিএ সার্কেল এরিয়া, তারপরে রেডিয়াস পাস করলাম মনে করেন যে 40, সেভ করি, এই যে অ্যান্সার আসছে 4 দিলাম, তারপর যদি চেক করি এই যে 50.2656। তো আগেরটার মতো আর কি। তো এরকম ছোট্ট ছোট্ট কোড যেগুলা মানে জাস্ট একটা কাজ করবে, একটা এক্সপ্রেশনকে এক্সিকিউট করবে, এইসব ক্ষেত্রে আমরা এই অ্যারো ফাংশনটা ইউজ করব। আর যেসব ক্ষেত্রে আমাদের অনেকগুলা কাজ করতে হয়, দেখা যাবে কোড আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন অনেক বড় বড় কাজ করতে হয়, তখন ওইগুলার ক্ষেত্রে ফাংশন এইভাবে আগের মতো ফাংশন ডিক্লেয়ার করে ইউজ করবেন। আর ছোট্ট এক লাইনের কোনো একটা কাজ করার জন্য তখন এভাবে আমরা মানে অ্যারো ফাংশন ইউজ করবো আর কি। তো অ্যারো ফাংশনের ক্ষেত্রে জাস্ট এভাবে যদি আমরা ব্র্যাকেট না দেই, কোনো ব্র্যাকেট না দেই, সরাসরি এই ভ্যালুটাকে রিটার্ন করবে আর কি। যদি আমরা এখানে এক্সাম্পল দেখি, যে const add 3 লিখলাম, তারপর a, b লিখলাম, অ্যারো সিনট্যাক্স, তারপর ব্র্যাকেট দিতাম। তো এখানে ব্র্যাকেট যেহেতু দিছি, এজন্য আমাদের রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হবে a প্লাস b। তো এটাও কাজ করবে। যদি আমরা এই ব্র্যাকেট না দেই, তাহলে জাস্ট এভাবে ডাইরেক্ট রিটার্ন করে দিব আর কি। এই ডান পাশে যা থাকবে এক্সপ্রেশনটা, ওটা ডাইরেক্ট রিটার্ন করে দিব। এভাবে অ্যারো ফাংশন আমরা ডিক্লেয়ার করতে পারি। ভাই লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা, লাস্টে বলতেছি যে যদি আমরা মানে নর্মালি যদি একটা কাজ যদি করে, অ্যারো ফাংশন আমরা ইউজ করব যে যেসব ক্ষেত্রে জাস্ট শুধু একটা কাজ, একটা ক্যালকুলেশন করতেছে। তো এইসব ক্ষেত্রে এভাবে অ্যারো সিনট্যাক্স দেওয়ার পরে এই যে ডান পাশে যা কোড এক্সিকিউট করে, একটা লাইনের কোড, এটাকে সরাসরি মানে রান করে রিটার্ন করবে, সরাসরি রিটার্ন ভাই করবে। এখানে যে আটটা লেখেন, আটটা কি রিড মোড নাকি আর ভ্যালু? এই তো একটা ভ্যালু আর কি, মানে একটা প্যারামিটার দিলাম আর কি, যে প্যারামিটার আর নামে একটা প্যারামিটার নিলাম, তারপর রেডিয়াস আর কি, রেডিয়াস বোঝাতে আর ইউজ করছি। তো এখানে আমরা এই যে একটা আর্গুমেন্ট পাস করলাম 4,
এটা আর কি, আর যে আর এর ভ্যালু 4 আর কি দিকে এক্ষেত্রে এটা আর কি শর্টকাটে মানে একবারে কম লেখায় আর কি একটা যদি ফাংশন ডিক্লেয়ার করতে হয় এই তো এটা ইউজ করে আর কি ছোট্ট কাজগুলোর জন্য। আর যদি আমরা এই যে এক্সপ্লিসিটলি যদি এভাবে ব্র্যাকেট ইউজ করি তো এখানে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হবে এই আর কি, এটা ডিফারেন্স আর কি। আর এই আর কি মেইন ফাংশনগুলো তো এইভাবে লিখতে হয়। ক্লিয়ার? যদি আমরা কার্লি ব্রেসেস ইউজ করি ওই যে অ্যারে ফাংশনের ক্ষেত্রে তাহলে তো আমরা বড় বড় ফাংশনগুলো ভিতরে করতে পারবো না। আরেকবার যদি বলতেন, ক্লিয়ার বুঝি নাই। বলছিলাম যে আমরা তো এক লাইনের ফাংশনগুলো বা ছোট ছোট ফাংশনগুলো অ্যারে ফাংশন দিয়ে করি জি জি করব, জি। কিন্তু যদি আমরা কার্লি ব্রেসেস দেই তাহলে কি আমরা বড় বড় ফাংশনগুলোও করতে পারবো অ্যারে ফাংশন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বড় কাজগুলো করা যাবে ব্র্যাকেট দিলে আর কি, কিন্তু ছোট্টখাট্ট কোডগুলোর জন্য এভাবে আর কি, যাতে শর্ট হয় কোডটা এই জন্য এইভাবে লেখা আর কি, এটাই। ভাই আস্তে আস্তে বড়গুলো দেখাবেন না? বড় মানে আপনারা প্র্যাকটিস করবেন, আমি তো বেসিক দেখাচ্ছি। আর মনে করেন যে এখানে অনেকগুলো ইয়ে থাকতে পারবে, সুইচ স্টেটমেন্ট দেখাইলাম আমরা, তো ওই যে আমরা যদি দেখাই শুরুতে এই যে এই সুইচ স্টেটমেন্টটা দেখাইছিলাম, এটা আপনারা যদি মানে একবার শুধু এক্সিকিউট হবে, কিন্তু একটা মানে এই যে সুপার হিরো একটা ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সিকিউট হবে, কিন্তু আমরা যদি এটাকে ফাংশনে মনে করেন যে ফাংশনে ইউজ করতাম তখন দেখা যেত যে মাল্টিপল বার ইউজ করা যেত আর কি। তো এইভাবে আপনারা যখন প্রয়োজন হবে বুঝতে পারবেন আর কি, একটা কোড যখন বারবার ডিক্লেয়ার করা প্রয়োজন হইতাছে তখন এটাকে একটা ফাংশনে আপনারা ইউজ করবেন। ফাংশন মনে করেন যে অ্যাড অ্যাড আমাদের বুঝতে পারছেন, অ্যারে আর ফাংশন একসাথে ইউজ করব। হ্যাঁ আপনার সুবিধা মতো মানে যেভাবে প্রয়োজন পড়ে ওইভাবে মানে ইউজ করতে পারবেন আর কি, যে প্রবলেমের উপরে ডিপেন্ড করে আপনি সলিউশন বার করবেন আর কি। আমরা মনে হয় শেষের দিকে একটা ছোটখাটো প্রজেক্ট বা ছোটখাটো একটা এক্সাম্পল দেখবো এগুলা ইউজ করে কিভাবে হ্যাঁ করতে লাস্ট হয়, তাই না? ক্লাসে থার্ড ক্লাসে আমরা একটা এই সবগুলা ইউজ করেই আমরা একটা দেখবো প্রজেক্ট কিভাবে মানে HTML এর সাথে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় এবং ইন্টারাকশনটা কিভাবে হয় ওইটা আমরা দেখবো লাস্ট ক্লাস, তখন সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো ওকে, আচ্ছা বুঝতে পারছি। তারপর আর মোটামুটি মানে জাভাস্ক্রিপ্টের যেসব বেসিক বিষয়গুলো লাগে যেগুলা মানে একবারে মাস্ট, আমরা মোটামুটি এগুলা নিয়ে আলোচনা করছি। তো লাস্ট ক্লাসে আপনারা মানে হোমওয়ার্ক একটু দিতে লেট হয়ে গেছে, কেউ প্র্যাকটিস করছেন কিনা? আচ্ছা, আমি আমি একটু বলি। হ্যাঁ, জি আমাদের ক্লাস 1 তো কমপ্লিট হয়েছে, আর ক্লাস 2 তে আজকে মোটামুটি বেসিক যা যা ছিল মোটামুটি প্রায় সব বেসিক কভার হয়ে যাচ্ছে। তো এগুলা প্র্যাকটিস করার জন্য আমরা কিছুদিন সময় দিব, হয়তো বা 2-3 দিন সময় দেওয়া হবে মানে নেক্সট ক্লাসের আগে। আমরা তো একদিন পর পর আমরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস নেই, তো সেকেন্ড ক্লাস হয়ে যাচ্ছে। সেকেন্ড ক্লাসে আপনাদের প্র্যাকটিস করার জন্য এরপর হয়তো 3 দিন বা 4 দিন আমরা হয়তো একটা সময় দিব। এর মধ্যে আপনারা ক্লাস 1 আর ক্লাস 2 ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এরপরে যখন আপনার প্র্যাকটিসটা কমপ্লিট হবে, এরপরে যখন ক্লাস 3 করবেন তখন ইনশাআল্লাহ মানে বিষয়গুলো আরো সহজে বুঝতে পারবেন। ক্লাস 3 পদার কোনো একটা প্রজেক্ট বা এরকম কিছু একটা দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন, বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হন, ইনশাআল্লাহ ক্লাস 3টা মজা করে আপনারা বুঝতে পারবেন। ওকে, 9। আচ্ছা তো মোটামুটি আচ্ছা আমি মানে একটু ইন্টারাপ্ট করি। জি জি আমি হচ্ছে প্রথম ক্লাসটা করতে পারি নাই। তো প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্টটা কোথায় দিছিলেন আমি তো জানি না। আচ্ছা প্রথম ক্লাসের ভিডিও ইউটিউবেও বেকবিট টিউটোরিয়ালস নামে চ্যানেলে আছে, আবার গ্রুপেও দেওয়া আছে, বেকবিটের যে গ্রুপটা আছে পাবলিক গ্রুপ ওইখানে দেওয়া আমি আছে। আমি গ্রুপ আর ইউটিউব চ্যানেলটা এই মেসেজে দিয়ে দিতেছি। জি 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 জি, থ্যাংক ইউ। তো মোটামুটি মানে বেসিক বিষয়গুলো এখানে ক্লিয়ার। আপনারা মানে 2 দিনে তো আসলে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা পসিবল না, আমরা শুধু পরিচয় করাই দিলাম বেসিকগুলোর সাথে মানে টপিকগুলোর সাথে। এখন আপনারা মানে ডিটেলসে নিজেরা প্র্যাকটিস করবেন, চেক করবেন, টিউটোরিয়াল আর আরও যদি ভাই ইউটিউবে আছে। কোনো সমস্যা হয় কাকে নক দিব? হ্যাঁ, বা গ্রুপে যদি আপনি কোনো পোস্ট করে সমস্যা দিবেন, বা গ্রুপে পোস্ট করে দিবেন প্রবলেমটা।
আচ্ছা, তো মোটামুটি এখন এগুলা তো আমরা দেখলাম যে কোড দেখলাম, রান করাইলাম। তারপর এখন যদি দেখি যে ইউজার থেকে কি আমরা ইনপুট নিতে পারি কিনা। তো ইউজার ইন্টারাকশনের জন্য কিছু কয়েকটা মানে কিওয়ার্ড আছে আর কি। তো এগুলো আমরা দেখব যে ইউজার ইন্টারাকশন ইন্টারাকশন এজন্য প্রথম মানে নর্মালি আমরা কোডগুলো কনসোলে আমরা সবগুলা ডেটা ভ্যালুগুলা দেখাইছিলাম। তো আমরা যদি চাই যে এই ব্রাউজারে দেখাবো, এর জন্য প্রথমে যেটা আছে অ্যালার্ট অ্যালার্ট নামে একটা ফাংশন আছে, গ্লোবাল আর কি, গ্লোবাল ফাংশন এটা। অ্যালার্টের ভিতরে এরকম ব্র্যাকেটে আমরা যে কোনো একটা মেসেজ পাস করতে পারি, যে অ্যালার্ট লিখবো, ব্র্যাকেট দিব, যে কোনো একটা মেসেজ আমরা পাস করব। তো এই অ্যালার্ট মনে করেন যে লিখলাম হ্যালো হ্যালো। এটা যদি সেভ করি তাহলে এখানে দেখবো যে হ্যালো দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি যে হ্যালো, এই যে হ্যালো, এখানে হ্যালো দেখাচ্ছে। ওকে। তো এরকম আর কি, যে অ্যালার্ট ইউজ করে আমরা যে কোনো একটা ইউজারকে অ্যালার্ট করতে পারবো। এটা মানে দেখা গেল যে ইরর টিরর হলে এগুলা অ্যালার্ট করা যায় আর কি, মানে ইউজারকে আপনি নোটিফাই করতে পারবেন। তো এরকম অ্যালার্টগুলো। তারপর আরেকটা আছে আপনার প্রম্পট প্রম্পট নামে আরেকটা আমাদের আছে, ফাংশন আছে, PROMPT প্রম্পট, সরি MPT প্রম্পট। তো এইটা মনে করেন যে ইউজার থেকে আমরা কিছু একটা নিতে পারবো, মানে ইনপুট নিতে পারবো। তো যদি একটা এক্সাম্পল লিখি, মনে করেন যে লেট এজ ইকুয়াল টু প্রম্পট। তো এই ফাংশনটা আমরা দেখবো একটা মেসেজ নিবে আর একটা ডিফল্ট ভ্যালু নিবে স্ট্রিং আকারে, অথবা নাম্বারও আমরা পাস করতে পারি, আর এটা রিটার্ন করবে একটা স্ট্রিং। তো প্রথমে আমরা যদি একটা মেসেজ লিখি যে হাউ ওল্ড আর ইউ, তারপর ডিফল্ট একটা ভ্যালু মনে করেন দিয়ে দিলাম যে 10। এটা না দিলেও সমস্যা নাই, ডিফল্ট 0 আর কি, বাই ডিফল্ট 0 নিবে। তো এদিকে লিখে দেয় ডিফল্ট হচ্ছে 0। তো এই প্রম্পট এটা যদি আমরা একবার রান করি, যে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটা দেখাচ্ছে হাউ ওল্ড আর ইউ। ডিফল্ট ভ্যালু 10 দিছিলাম, এখানে 10 দেখাচ্ছে। মনে করেন যে 20 দিলাম, 20 দিয়ে ওকে দিলে এই এজের ভিতরে আমাদের এই 20 যে দিছিলাম ওইটা থাকবে। এবার যদি আমরা অ্যালার্ট করি এজটাকে, এই যে এজ ভেরিয়েবলটাকে অ্যালার্ট করলাম। তো এবার যদি সেভ করি, আবার প্রম্পট আসবে যে হাউ ওল্ড আর ইউ আসলো, এখানে মনে করেন যে লিখলাম 20, তারপর ওকে দিলাম, ওকে দিলে এই যে দেখাচ্ছে 20, অ্যালার্ট করে দিছে 20। এভাবে আর কি আমরা ইউজারের ইনপুট নিতে পারি। তো তারপরে আছে কনফার্ম, তারপর আরেকটা আছে যে কনফার্ম। দুটা কমেন্ট করে দিই। কনফার্ম, তো কনফার্মের সিনট্যাক্সটা যদি আমরা দেখি, লেট ইজ কোডার, এটারও একটা ভেরিয়েবল নিলাম, তারপর রাখলাম যে কনফার্ম। তারপর এই কনফার্ম কি করবে, এই যে ফাংশনটা এটা একটা মেসেজ নিবে স্ট্রিং আকারে, আর রিটার্ন করবে ট্রু অথবা ফলস, মানে বুলিয়ান আর কি, রিটার্ন করবে বুলিয়ান একটা ভ্যালু, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো এখানে যদি আমরা মেসেজটা দেই যে আর ইউ প্রোগ্রামার, বানান ঠিক আছে? আচ্ছা, বানান মনে ভুল আছে। আর ইউ প্রোগ্রামার, এটা যদি এবার সেভ করি, এই যে দেখতে পাচ্ছেন আর ইউ আর প্রোগ্রামার। এবার যদি ওকে চাপ দেয় তাহলে ট্রু রিটার্ন করবে, ওকে। তো এবার এখানে কনসোলে ইসকোডার যদি চেক করি, এই যে দেখতে পাচ্ছেন ইসকোডার ট্রু, আর ওকে আমরা ওকে দিছিলাম এই জন্য ট্রু রিটার্ন করছে। আমরা যদি আরেকবার রিফ্রেশ করি ব্রাউজারটা, এবার যদি ক্যান্সেল চাপ দেই আর যদি ইসকোডার এবার চেক করি, তাহলে এই যে ইসকোডার ফলস দেখাচ্ছে। এবার কি ইউজারের
কোন একটা ইন্টারাকশন ইয়েস অর নো এর উপর ডিপেন্ড করে আপনারা কোন একটা কোড রান করাতে পারেন। যখন একটা প্রজেক্ট করব থার্ড ক্লাসে তখন আমরা মানে এগুলা ইউজ করা দেখবো আর কি, ওয়েবসাইটে কিভাবে ইউজ করতে হয় এগুলা। তো মোটামুটি সাদমান ভাই মোটামুটি এগুলাই আজকের ক্লাসে, এগুলা এতটুকু থাক। নাই হোমওয়ার্কটা একটু বলে দাও তাহলে। হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্কটা আমি একটু দেখে নিই আর কি, হোমওয়ার্কটা কি ঠিক করছিলাম। আচ্ছা তুমি এটাই করো, আমি একটু এর মধ্যে কথা বলি। জি তো আজকের ক্লাসে আছে 15 জন। তো যারা যারা ক্লাসে আছে এখানে